হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ছেলেকে নিয়ে গুটি গুটি পায়ে বিকেলবেলার দিকে একটু বের হয়ে পড়লাম। আসলে বাড়ি এসেছিলাম খুব জরুরি প্রয়োজনে 2 দিনের জন্য। তো এই জরুরি প্রয়োজনের মধ্যে আমার একটি প্রয়োজন হচ্ছে চাল কেনা। এই কেনাকাটা যা থাকে আমি সেগুলো বাড়িতে আসলেই সেরে ফেলি। ছেলে জন্মানোর পর থেকে আমি আসলে খাবারের ব্যাপারে অনেক বেশি চলি। অর্গানিক ফুডগুলো গ্রহণ করার চেষ্টা করি, যেমন সরিষার তেল, ঘি, চাকের মধু এবং হাস্কিং চাল সহ আরও অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো আমি অর্গানিকটাই ব্যবহার করি। তো যেহেতু হাস্কিং চালই আমরা খাই আর আমাদের বাসায় চালের ব্যবহার খুবই কম। আমার হাজব্যান্ড তো অফিসে খায় এবং বাসায় তেমন বেশি চাল লাগে না, তারপরেও যেটুকু লাগে আমি ঈশ্বরদী থেকে চালগুলো সংগ্রহ করি। তো আমি চলে আসলাম আলমদিনাতে। এটা হচ্ছে বড়ইচাড়াতে আলমদিনা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ। তো এখানে এসে সরাসরি আমি গুদামের মধ্যে প্রবেশ করলাম, কারণ প্রত্যেকবারই আমি যখন আসি এখানকার যে হেলাল ভাই আছেন ম্যানেজার, উনি আমাকে চাল দেখিয়ে থাকেন এবং এখান থেকেই আমি হাস্কিং চাল নিয়ে থাকি, এতে আমার যতদিন যায় যাক। তা আমি আবার কথা বলছি যে হাস্কিং চাল আসলে আছে কিনা। এরই মধ্যে আমার ছেলে বোমা নিয়ে চালের বস্তাগুলোকে লিক করতে বসেছে। ওরে দিলাম একটা চটকানি। এবার হেলাল ভাইকে আমি ডেকে আনলাম যে ভাই, হাস্কিং চাল এটা ভালো যেটা সেটা দিবেন। গতবার এটা একটু প্রবলেম ছিল, একটু কালো চালটা বেশি ছিল, এবার কিন্তু দিবেন না। এখন অনেকেই বোঝে না যে হাস্কিং চালটা কি। আসলে হাস্কিং চাল এমন চাল যেটা হচ্ছে অটো পালিশ করা না। মেশিনে অটো পালিশ করা হলে হয় কি যে খুঁত থাকবে না, পাথর থাকবে না, কালো চাল থাকবে না, তুষ থাকবে না, একদম পরিষ্কার চাল। তো আমি এই চালটা নেই না। এটা হচ্ছে আমার হাস্কিং 28 চাল, যেটার মধ্যে তুষ থাকবে, খুঁত থাকবে, পাথর থাকবে এবং এই চালের যে একটা আবরণ, ময়লা ময়লা আবরণ, যেটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক উপকার, এই চালটাকে আমি পছন্দ করি। তো এই চালটা হচ্ছে এত বেশি পরিষ্কার আমার কাছে লাগছে, আমি কনফিউজড হয়ে গেছি। আমি বলছি হেলাল ভাই, এটা কি আসলে হাস্কিং চাল? হাস্কিং চালটা এত পরিষ্কার হয় না। তো উনি বললেন যে না, এখন যেহেতু সিজন, এই এখনকার চালগুলো এইরকমই পরিষ্কার পাবেন, অর্থাৎ বর্ষার সময়কার চালগুলো না অত বেশি ভালো হয় না। তা আমি এই চালটাই নিলাম, কথা হইলো যেটা সেটাই নিলাম। এটা 2600 টাকা বস্তা নিল আমার কাছ থেকে এবং এখান থেকে যেহেতু আমি সবসময়ের জন্য নেই, 200-100 টাকা ওনারা কম বেশি করে নেয়। শুধু তাই না, এখানকার যে ওনার মল্লিক ভাইরা আছে, মল্লিকের 3টা ভাই, 3 ভাই মিলে এখানে এই দোকানটা চালায় বা আড়তটা চালায়। অনেক ভালো ওরা, ওদের ব্যবহারও অনেক ভালো। তো আমার চালের বস্তা কনফার্ম হওয়ার পরে আমি একটি অটো দেখতে এসেছি। এখন মজার ব্যাপার কি জানেন, আমি যেহেতু আমার বাড়ি থেকে অনেক বছর ধরে বাড়ির বাইরে থাকি, তাই এখন যেহেতু বহিরাগতরা আমাদের ঈশ্বরদীতে থাকে বিধায় অনেকে যারা নতুন চ্যাংড়া পোলাপান হচ্ছে অটো চালানো শুরু করছে, এরা আমাকে দেখলেই মনে করে যে আমি হচ্ছে এখানকার ভাড়াটিয়া বা এখানকার স্থানীয় না, ঈশ্বরদীর স্থানীয় না। এবং যখনই আমি ভাড়া জিজ্ঞেস করি, যদি 30 টাকা ভাড়া হয়, ওরা 100 টাকা ভাড়া চেয়ে বসে। এটা কিন্তু শুধু যে এই সময় তা কিন্তু না, ঈদের পরে যখন আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাই, মজার ব্যাপার হলো 10 টাকার ভাড়া ওরা ঈশ্বরদী থেকে নতুনহাট পর্যন্ত 100 টাকা চেয়ে বসে থাকে। এত হাসি পায় আমার তখন যে আমি কি তাহলে ভাড়াটিয়াই হয়ে গেলাম। আমিও মজা করে বলি, আব্বার নাম নিয়ে বলি যে হ্যাঁ, আমি অমুকের বাসায় ভাড়া থাকি, আপনারা চলে আসবেন। তো এইবার আমি অটোটাকে ঠিক করলাম। অটোটাও এরকম উথাল পাতাল ভাড়া চাইলো, 20 টাকার ভাড়া 50 টাকা চেয়ে বসেছিল। তাই ওকে বোঝাইলাম যে বাবা, তোরা যেরকম এলোমেলো ভাড়া চাস আসলেই কি তাই? যেটা ন্যায্য ভাড়া সেটা চা, কেন বাড়তি ভাড়া চাস? হ্যাঁ, প্রয়োজনে বলতে পারিস যে আন্টি 10 টাকা ধরে দেন। তাই কথা বলতে বলতে আমরা হেলাল ভাইয়ের কাছে চলে আসলাম। এখন পেমেন্টের পালা। প্রচণ্ড গরম পড়ছে, আমার খুবই মাথা ব্যথা করছে। তারপরেও আমি ছেলেকে নিয়ে এবং আনানকে নিয়ে বের হয়ে পড়েছি এবং এখান থেকেই যেহেতু চাল নিব, আমি চালের টাকাটা পেমেন্ট করছি এবং বলছি এর আগে আসলে অনেক বস্তায় বস্তায় নিতাম। তো আলমদিনা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, এদের কাছ থেকে যদি আপনারা কখনো ঈশ্বরদী কেউ চাল নিয়ে থাকেন, এখান থেকে নেবেন। ওনাদের ব্যবহার যেমন ভালো, তেমন কিন্তু ওনারা খারাপ জিনিস কখনোই কাউকে সেল করে না। তো আমি এবার একটু গোডাউনে যাচ্ছি। গোডাউনে গিয়ে আমি লোডারের কাছে বলতে যাচ্ছি যে ভাই লোডার, আপনি যে বস্তাটায় যান না কেন সেই বস্তাটা যেন পারফেক্ট হয়। অর্থাৎ গতবার যখন আমি চালটা কুরিয়ার করেছিলাম আমার অনেকগুলো চাল পড়ে গিয়েছিল, তো এবার একটু ভালো বস্তা দেখে দিন। এটা কিন্তু শুধুমাত্র হাস্কিং চাল পাওয়া যায় তা না, অটো চালই পাওয়া যায়। অটো চালের এগুলো হচ্ছে মেশিনপত্র, যেখানে এসে প্রসেস করা হয়, চাল প্রসেস করা হয়, চালের বস্তা সিল করা হয় এবং দেখেন ওজন করাও হচ্ছে। এবং যারা তুষ নেয় গরু খাবারের জন্য, সেগুলোও সম্ভবত এখানে পাওয়া যায়। তো এই হচ্ছে অটো চালের এরিয়া। এখানে কেউ সিল করছে, কেউ হচ্ছে চালের বস্তা টানছে, যার যে কাজ আর কি সে সেটা করছে। এখন আমি যখন বস্তাগুলোকে দেখতে আসার জন্য আসলাম যে আসলে আমাকে কেমন বস্তাটা দেওয়া হচ্ছে, ভালো একটা বস্তা দেখে আমাকে দিবেন যেন কোনোভাবে চাল না পড়ে যায়। তো হেলাল ভাইও তার লোডারকে বুঝিয়ে দিচ্ছে যে একটা ভালো বস্তা দিয়ে, যেহেতু কুরিয়ারে যাবে, ঈশ্বরদী থেকে গাজীপুরে আসতে কুরিয়ারে সাধারণত 1 দিন লাগে, কিন্তু তারপরেও আমি একটা ভালো বস্তায় চেয়ে নিলাম যাতে কোনোভাবে লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে। কারণ ওখানেও তো লোডাররা কুরিয়ার থেকে বোমা মারবে বা মাথার উপর থেকে ধাপ্পুস করে ফেলে দিবে, তখন আমার সর্বনাশ হয়ে যাবে।
তো আমি বরাবরই যেহেতু হাস্কিং চাল খাই, আসলে স্বাস্থ্যের ব্যাপারে আমাদের সবারই মনে হয় সচেতন হওয়া উচিত। এখন এত বেশি বিষ আমরা শরীরের মধ্যে দিচ্ছি খাবারের মাধ্যমে, যার জন্য আমাদের থাইরয়েডের সমস্যা, যার জন্য আমাদের ক্যান্সার হচ্ছে, যার জন্য আমাদের অনেক বেশি অসুবিধা দেখা দিচ্ছে। তো আসলে এই সমস্ত অসুবিধা থেকে বাঁচার জন্য আমার মনে হয় যে খাবারের প্রতি যদি আমরা সচেতন হই, আমরা যদি সেই আবার নানা দাদাদের যুগের মতো অর্গানিক খাবারগুলো গ্রহণ করি শরীরে, তাহলে আমাদের রোগ ব্যাধি কম হবে এবং শুধু আমাদের না, আমার বাচ্চা কাচ্চা বা এই প্রজন্মের জন্য কিন্তু অনেক ভালো হবে। তো এই বলে আমি আমার কুরিয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে আর না, সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। বাই।